আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিরাজগঞ্জ ২ আসন অর্থাৎ সিরাজগঞ্জ সদর আসনের এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু টুকু না টকাই আবারও বলি সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকাই উর্ফে টুকু টুকাই একটা মন্তব্য করেছে, আসেন দেখি। সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। টুকাই টুকু বলেছে সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভালো মানুষ আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না, এটা হয় না। বঙ্গবন্ধুকে বিতর্কিত করে বক্তব্য দিয়েছে, সেই অংশটুকু না শুনাই। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য চিত্র বাংলাদেশের মানুষের কাছে দৃশ্যমান। বিএনপি প্রকৃতপক্ষে কারা করে? টুকাই টুকু যেহেতু বলেছে আওয়ামী লীগ করে সমাজের নিকৃষ্ট সব মানুষ, এখন বিএনপি কারা করে সমাজের সেই সব উৎকৃষ্ট মানুষের তালিকাগুলো তো দেখা উচিত। কোন কোন পেশার মানুষ বিএনপির রাজনীতি করে, কি বলেন? চলেন দেখি বিএনপি কারা কারা করে। সমাজের প্রথম সারির চোর, ছিনতাইকারী, পকেটমার, ডাকাত, দস্যু, লুটেরা, প্রতারক, জোচ্চোর, জালিয়াত, ব্ল্যাকমেইলার, চাঁদাবাজ, সুদখোর, দুর্নীতিবাজ, ঘুষখোর, অর্থ আত্মসাৎকারী, অর্থ পাচারকারী, কর ফাঁকিদাতা, ব্যাংক জালিয়াত, শেয়ার বাজার কারসাজিকারী, মানব পাচারকারী, শিশু পাচারকারী, মাদক ব্যবসায়ী, মাদক চোরাকারবারী, অস্ত্র চোরাকারবারী, স্বর্ণ চোরাকারবারী, অপহরণকারী, খুনি, ধর্ষক, গণধর্ষণকারী, যৌন নিপীড়নকারী, শিশু নির্যাতনকারী, সন্ত্রাসী, নাশকতাকারী, অগ্নিসংযোগকারী, গুজববাজ, সাইবার সন্ত্রাসী, অনলাইন প্রতারক, অনলাইনে প্রশ্ন ফাঁসকারী, নকল সার্টিফিকেট প্রস্তুতকারী, ভুয়া ডাক্তার, ভুয়া চিকিৎসক, ভুয়া আইনজীবী, খাদ্যে ভেজালকারী, নকল ঔষধ প্রস্তুতকারী, বিষাক্ত পণ্য বিক্রেতা, অবৈধ পণ্য বিক্রেতা, অবৈধ দখলদার, ভূমিদস্যু, নদী খননকারী, খাস জমি দখলকারী, অবৈধভাবে বালু উত্তোলনকারী, ক্ষমতার অপব্যবহারকারী এবং সবশেষে অবৈধভাবে দেহ ব্যবসা পরিচালনাকারী, যাকে সংক্ষেপে বলা হয় বাংলা ভাষায়, সহজ ভাষায় দালাল। যতগুলা নাম বললাম, যতগুলা শ্রেণীর কথা উল্লেখ করলাম, এই প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপস্থিতি বিএনপির রাজনীতিতে ২০২৪ সালের ৫ আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের পর আপনারা দেখেছেন কি না? হ্যাঁ অর না উত্তর দেবেন। চুরবাটপার থেকে শুরু করে একদম সমাজের সব থেকে নিকৃষ্টতম যে পেশা, অবৈধভাবে দেহ ব্যবসা যারা করে এবং এই দেহ ব্যবসার দালালি যারা করে, অর্থাৎ যাদেরকে দালাল বলা হয়, এই পর্যন্ত সমাজের উচ্ছৃঙ্খল অবৈধ যেই সব পেশা, এসবের সাথে সম্পৃক্ত কে? এক বাক্যে উত্তর বিএনপি। জামাতও এতগুলো অপকর্মের সাথে সম্পৃক্ত না, যতগুলো অপকর্মের সাথে সম্পৃক্ত বিএনপির নেতাকর্মীরা। এবং এই শ্রেণী পেশার মানুষ যারা সমাজে বসবাস করে, তারাই বিএনপির রাজনীতিতে সক্রিয়, তারাই সামনের সারিতে থেকে বিএনপি করে। এটা কি আমার মুখের কথা? কখনোই না। এইটা বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেখেছে। অসংখ্য উদাহরণ সমাজের মানুষের চোখে দৃশ্যমান। সুতরাং বিএনপি কারা করে, কোন শ্রেণীর মানুষ করে, বিএনপির নেতাদের চরিত্র কেমন হয়, অন্ডকোষে চাপ দিয়ে চাঁদার টাকা নিতে যায়, বিধবা নারীকে ফ্যামিলি কার্ড দেবে এই আশ্বাস দিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে, শিশুদেরকে চকলেট কেনার কথা বলে ডেকে নিয়ে গিয়ে অন্ধকারে ঝোপের মধ্যে করে ছেড়ে দেয়, রাষ্ট্রের খাস জমি দখল করে ভবন নির্মাণ করে, পদ্মা সেতুর পিলারের নিচের মাটি কেটে নিয়ে যায়, চাঁদার টাকা না দেওয়ায় ইন্টারনেট অফিসে হামলা করে। এরকম অসংখ্য উদাহরণ ভাই সমাজে গত ২ বছরে মানুষ দেখে ফেলেছে। সুতরাং ইকবাল মাহমুদ টুকাই টুকু কিভাবে বলে আওয়ামী লীগ যারা করে তারা সমাজের নিকৃষ্ট মানুষ, তাহলে বিএনপি যারা করে তারা কি সমাজের উৎকৃষ্ট মানুষ? ২০২৪-এর ৫ আগস্টের পর তো বাংলাদেশের মানুষ দেখেছে ২০০১ থেকে ২০০৬ সামাজিক যোগাযোগ মাধ্যম সহজলভ্য ছিল না, যার কারণে এই টুকাই টুকুদের দলের অপকর্ম বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বর্তমান প্রজন্ম দেখে নাই। কিন্তু এইটা একবিংশ শতাব্দী, এটা ডিজিটাল বাংলাদেশ, এটা ২০২৬ সাল। এখন আকাম কইরা
আড়ালে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে সেটা থাকে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো না কোনো ভাবে ভাইরাল হয়ে যায়। সুতরাং ইকবাল মাহমুদ টুকাই টুকু এইসব বইলা বাংলাদেশের মানুষের চোখে ধুলো দেওয়ার যে চিন্তা ভাবনা করছো 2001 থেকে 2006 সালের মতো, সেটা কোনোভাবে সম্ভব হবে না। ইকবাল মাহমুদ টুকাই টুকুর বিআই কে জানেন? আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম চাচা। শেখ সেলিম চাচা কতটুকু প্রভাবশালী সেটা নিশ্চয়ই আপনারা জানেন, সেই প্রভাব সম্পর্কে বলার কিছু নাই। শেখ সেলিম চাচার ছোট ছেলে শেখ নাইম, তার সাথে বিয়ে হয়েছে টুকাই টুকুর কন্যা সারাহ মাহমুদ। তার মানে টুকুর কন্যা সমাজের নিকৃষ্ট মানুষ, টুকুর মেয়ের জামাই শেখ নাইম যুবলীগের অনেক বড় নেতা, সে সমাজের নিকৃষ্ট মানুষ। শেখ নাইমের পিতা শেখ সেলিম সমাজের নিকৃষ্ট মানুষ। টুকুর কথাই উত্তর দিলাম। টুকু যেহেতু বলতেছে আওয়ামী লীগ করে নিকৃষ্ট মানুষ, তার মানে টুকুর কন্যা আওয়ামী লীগ নেতার স্ত্রী, সেও নিকৃষ্ট মানুষ। সেই আওয়ামী লীগ নেতা, সেও নিকৃষ্ট মানুষ। সেই নেতার পিতা, সেও নিকৃষ্ট মানুষ। এটা তো সাধারণ পাটিগণিত, বীজগণিতের সূত্র না, তাই না? আরো একটা উদাহরণ দেখেন, বিএনপির নেতা যেহেতু বলছে, তার মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির সকল নেতা এই ধরনের চিন্তা চেতনা ধারণ করে যে আওয়ামী লীগ যারা করে তারা সবাই সমাজের নিকৃষ্ট মানুষ। শেখ সেলিম সাহেবের বড় পুত্র শেখ ফজলে ফাহিম কাকে বিয়ে করছে জানেন? বিএনপির বর্তমান প্রতিমন্ত্রী সম্ভবত ববি হাজ্জাজ এই টাউটের বোনকে। মুসা বিন শমশেরের সেই মেয়ের নাম শেখ ফজলে ফাহিমের স্ত্রী নেন্সি জাহারা বিনতে মুসা, ববি হাজ্জাজের বোন। তার মানে মুসা বিন শমশের সমাজের নিকৃষ্ট মানুষ, ববি হাজ্জাজ সমাজের নিকৃষ্ট মানুষ, তাই না? যেহেতু সমাজের নিকৃষ্ট মানুষ, শেখ সেলিমের বড় পুত্র শেখ ফাহিমের সাথে বিয়ে হয়েছে। আরো একটা উদাহরণ দিই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির জোটে ছিল, বিশাল নেতা, সংসদের বিশাল প্রভাবশালী নেতা, চমৎকার কথা বলে, মিষ্টভাষী। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কোথায় বিয়ে করেছে জানেন? শেখ হেলাল, আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা। দক্ষিণ অঞ্চলের খুলনা অঞ্চলের মা বাপ শেখ হেলালের কন্যাকে বিয়ে করেছে আন্দালিব রহমান পার্থ, শেখ সাইরা সম্ভবত তার নাম। তার মানে সংসদে যেই সব এমপি চটকদার কথা বলে, যারা চাকচিক্য নিয়ে চলাফেরা করে, তারা সবাই কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ পরিবারে বিয়ে করেছে, নয়তো বিয়ে দিয়েছে। ব্যালেন্স বুঝেন নাই? বিস্তারিত ব্যাখ্যা না দিলাম। তাহলে এখন কোন লজ্জায় টুকু সাহেব বলে আওয়ামী লীগ নিকৃষ্টদের সংগঠন? সমাজের সকল নিকৃষ্ট প্রাণীরা কিংবা নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, এই কথা বলার পর টুকুকে টুকাই বলতে কোনো দ্বিধা আছে? টুকুকে আমরা বলতে পারি না সে লাল পানি ইদানিং বেশি খায়, পারে কিনা? টুকু সাহেব কথা বলার আগে একটু নিজের পরিবারের দিকে তাকান। গত 16 বছর আপনার সকল ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলেছে, কে চালিয়েছে জনাব টুকু সাহেব? আপনার সম্পত্তির পরিমাণ গত 16 বছরে অনেক গুণ বেড়ে গিয়েছে, কে বাড়িয়ে দিয়েছে? আপনার প্রভাবশালী বিআই সাহেব শেখ সেলিম, আপনার মেয়ের জামাই শেখ নাইম, ভুলে গেলেন? ববি হাজ্জাজ অনেক কথা বলে, লেকচার মারে। ববি হাজ্জাজ যে অবাধে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে, কোত্থেকে হয়েছে? কার ইশারায় হয়েছে? শেখ সেলিমের ইশারায় হয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তারেক রহমানের সাথে ব্যবসায়িক পার্টনার হয়ে পাওয়ার প্ল্যান্টের ব্যবসা করেছে, সবকিছু তদারকি করেছে শেখ হেলাল সাহেব। এগুলো তো প্রকাশিত সত্য। চিনিচুরের পোলা এখন সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার বিচার চায়। বাহ, কি ডাবল স্ট্যান্ডার্ড এরা! তৃণমূলের নেতা কর্মীরা খেয়ে না খেয়ে মারা পড়ছে, কিন্তু আড়ালে আবডালে রাতের আধারে সব ব্যালেন্স। টুকু সাহেব, এইবার কিন্তু শেখ সেলিম আপনাকে রক্ষা করবে না, করতে চাইলেও পারবে না। শেখ নাইম আপনাকে রক্ষা করতে চাইলেও পারবে না, কারণ আপনাদের অন্যায় অপকর্মের যেই মাত্রা, সেটা সীমা অতিক্রম করে ফেলেছে, এবং এই মাত্রার দায় বাংলাদেশের সাধারণ মানুষ মেটাবে। মাথায় রাখবেন। হুমকি ধামকি দিচ্ছি না, আমি কেউ না। তৃণমূলের সাধারণ নেতাকর্মী সমর্থক যারা আছে, যাদের উপর খড়গ আপনারা নামিয়েছেন, তারাই সবকিছুর হিসাব দেবে সময় মতো, সুদে আসলে মুনাফা সহ। আবারও বলতেছি, কোনো হুমকি ধামকি না, এটাই বাস্তবতা। তখন বোঝা যাবে কারা উৎকৃষ্ট আর কারা নিকৃষ্ট। ভালো থাকবেন। এই আলোচনাটা করব আমার মাথায় কয়েকদিন ধরে ঘুরছিল, প্রায় সপ্তাহখানেক ধরে ঘুরছিল বা তারও বেশি দিন। ইতিমধ্যে দেখা গেল যে আমার দেশের মাহমুদুর রহমান বা মাহমুদুর রহমানের আমার দেশ একটা 2-3 বিঘা জমিনের উপর প্রতিবেদন ছেপেছে যে তারেক রহমান তার ভারত সফর বাতিল করেছেন।
এবং ভারত সফর বাতিল করে তিনি অন্য 2-3টি সফরের দিকে নজর দিচ্ছেন। একটা হলো তিনি সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করার জন্য, এবং তিনি সৌদি আরব এবং জাপান সফর করবেন। আসলে আমি এই মাহমুদুর রহমানের এই প্রতিবেদন নিয়ে একেবারেই আমার আলোচনা করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার যেহেতু এই আলোচনাটা আগে থেকেই করার ইচ্ছা ছিল, এই প্রতিবেদনটা আমাকে বাধ্য করেছে যে আলোচনাটা এখানে নিয়ে আসতে। তবে মাহমুদুর রহমানকে তো আমরা সবাই চিনি। বাংলাদেশে যে 2024-এর এত বড় 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 গুজব আমরা দেখেছি, এটার জনক কিন্তু মাহমুদুর রহমান। আপনাদের মনে আছে কিনা, সাইদির যখন বিচার চলছিল, দেলোয়ার হোসেন সাইদির যুদ্ধাপরাধের দায়ে, তখন এই মাহমুদুর রহমান কাবা শরীফের গিলাফের ছবি এবং ওই সংক্রান্ত ওইখানকার কিছু বুজুর্গ বৃন্দের ছবিকে ফটোশপ করে সে দেখিয়েছিল যে কাবা শরীফের মধ্যে সাইদির মুক্তির জন্য আন্দোলন হচ্ছে। বলুন তো, কাবা শরীফের গিলাফ যদি আমরা কেউ, অর্থাৎ আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ বা সাংবাদিক যদি এইরকম ফটোশপ করি, এবং তারপরে আমরা যদি একেবারে পাঞ্জেগানা নামাজ আদায় করা মুসলমানও হই, তাহলে মাহমুদুর রহমানের দল বা জঙ্গি মৌলবাদীদের দল আমাদেরকে নাস্তিক, মুরতাদ ইত্যাদি ঘোষণা দিয়ে আমাদের গর্দান চেয়ে বসবে না? আপনি নিশ্চিত থাকতে পারেন এটা চেয়ে বসবে। কিন্তু মাহমুদুর রহমানদের জন্য না আপনার সবকিছু জায়েজ, সবকিছু জায়েজ। সেই জন্য আসলে মাহমুদুর রহমানকে তো ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে গেছে। সুতরাং সে যেটা লিখেছে যে তারেক রহমান ভারত সফর বাতিল করেছেন, নাকি ভারত তারেক রহমানকে সফর করতে দিচ্ছে না। আমি এর আগে কিন্তু একটা বক্তব্যে বলেছিলাম যে তারেক রহমান যা যা করেছেন, ভারত যেভাবে আপনার এই তারেক রহমানের প্রতি যে ধরনের উষ্ণতা দেখিয়েছিল, সেটার যে রকম অপমানমূলক জবাব ইতিমধ্যে তারেক রহমান দিয়েছেন, তাতে তার আসলে ভারত সফর মনে হয় না তিনি 5 বছর ক্ষমতায় থাকলেও তিনি ভারত সফর করতে পারবেন। এটা ছিল আমার ভবিষ্যৎবাণী। আপনারা যদি আমার সেই বক্তব্যটা শুনে থাকেন, আপনারা সেটা স্মরণ করতে পারবেন। যাই হোক, আমরা মূল আলোচনায় সরে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারেক রহমানের সরকার ইতিমধ্যে এক ঘরে কিনা। দেখুন, আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2024-এ ক্ষমতায় আসলেন, তার প্রথম 5-6 মাসের সফরগুলো আমরা দেখি, ঠিক তার না বাংলাদেশে কত ভিভিআইপি এসেছেন এবং বাংলাদেশ থেকে ভিভিআইপি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার বিদেশ সফর করেছেন, এই জিনিসটা যদি আমরা একটু দেখি। আমরা প্রেসিডেন্টের সফরটা বাদ রাখছি, কারণ প্রেসিডেন্টগুলো সাধারণত বিদেশে যায়, অত গুরুত্বপূর্ণ না সেগুলো, 2-একটা গুরুত্বপূর্ণ হতে পারে। জিল্লুর রহমান যখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর করেছিলেন। আব্দুল হামিদ সাহেবও করেছিলেন। চুপ্পু এই 2-3 শেখ হাসিনার চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর থেকে কয়েকবার চিকিৎসার জন্য বিদেশে গেছে, এবং তারেক রহমানের আমলেও একবার বিদেশে গেছে, ওগুলো ধর্তব্যের মধ্যে না। কিন্তু দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে 2024-এর জানুয়ারিতে ক্ষমতায় আসার পর তিনি প্রথমে জার্মানিতে গেলেন, মার্চ-ফেব্রুয়ারি হবে, তারপরে তিনি থাইল্যান্ড গেলেন, তারপর তিনি ভারত গেলেন, তারপর তিনি চীন গেলেন। এবং ওই সময়ে জঙ্গি আন্দোলন শুরু হয়ে যাওয়ার প্রেক্ষাপটে উনি ওনার স্পেন সফর বাতিল করেছিলেন। আরো 2-একটা সফর বাতিল করে থাকতে পারেন, আমার স্মরণে নাই, কিন্তু যেটা স্মরণে আছে যে তিনি ওই প্রথম 5-6 মাসের মধ্যে 4টা দেশ সফর করেছিলেন, জার্মানি, থাইল্যান্ড, চীন, ভারত এবং স্পেনের সফর তিনি বাতিল করেছিলেন। অর্থাৎ জঙ্গি আন্দোলন শুরু না হলেও এই প্রথম 6 মাসে উনি 5টা ভিভিআইপি আউটগোয়িং সফর করেছিলেন। এবং উল্টো দিকে দেখেন, ভুটানের মহামহিম রাজা এবং কাতারের মহামহিম আমির কিন্তু বাংলাদেশে এসেছিলেন। ভুটানের রাজা এসেছিলেন এই 2024-এর মার্চ মাসে, কাতারের আমির এসেছিলেন 2024-এর এপ্রিল মাসে। এবং এই যে এতগুলো সফরের কথা বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2024-এর, আমি শুধু তুলনা করার জন্য বলছি। আমরা এই জিনিসটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ওনার 2009-এ,
14তে 18তে ক্ষমতায় আসার বিষয় আমরা দেখাতে পারি। এমনকি 1996 সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, অনেক বড় বড় ইনকামিং আউটগোয়িং সফর করেছিলেন, অসংখ্য। বিশেষ করে এমনকি আপনাদের মনে আছে নেলসন ম্যান্ডেলাও বাংলাদেশে এসেছিলেন। সেদিকে সেগুলো না, আমরা শুধু এই তুলনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 6 মাসের বিষয় আর তারেক রহমানের এখনকার 6 মাসের বিষয়। তাহলে আমরা এখানে দেখছি যে 6টা সফর হয়েছিল বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম 6 মাসে 2024-এ ক্ষমতায় আসার পর। 6টা সফর হওয়া কোন পরিপ্রেক্ষিতে হয়েছে এটা আপনাদের বুঝতে হবে। ততদিনে কিন্তু বাংলাদেশের মৌলবাদী জঙ্গিরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ফেলে দিবে, এই ধরনের একটা অবস্থা কিন্তু তারা জানে। তারপরেও কিন্তু 6টা সফর হয়েছে, একটা বাতিল হয়েছে, 7টা বলতে পারে। আর এর বিপরীতে দেখেন তারেক রহমান সাহেব ক্ষমতা এসেছেন প্রচন্ড হাইপ তুলে, কিন্তু তিনি একটা মাত্র বিদেশ সফর করেছেন। দুটো ধরলাম, মালয়েশিয়া, চীন। কিন্তু আপনাদের বুঝতে হবে যে মালয়েশিয়া সফরটা আসলে চীন সফরের একটা আপনার এক ধরনের আপনার ট্রানজিট বলতে পারেন। এবং আমরা দেখেছি যে মালয়েশিয়ার যে বর্তমানে প্রধানমন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম, তিনি কিন্তু ইউনূসের কাছেও এসেছিলেন। ইউনূস কিন্তু ধাপ্পাবাজি করে তারেক রহমানের উপরে উঠে গিয়েছিল। কি করেছে ইউনূস? এই তার প্রথম কয়েকদিনেই এই আনোয়ার ইব্রাহিমকে নিয়ে এসেছিল ইউনূসের সাথে বন্ধুত্বের খাতিরে। এবং আরেকটা আপনাদের মনে আছে কিনা, পূর্ব তিমুরের থেকে ওই লোকটার হোসে রামোস, আরেক বাটপার, এই তা ইউনূসেরই মতোই বাটপারি, যদিও তার ওই দেশের বিভিন্ন ভূমিকা আছে। সে এই নোবেল লরিয়েট হিসাবে এই ইউনূস গুলাকে ডেকে নিয়ে এসেছিল। আর আনোয়ার ইব্রাহিমকে তো আপনারা জানেন, আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কিন্তু আপনার জেলে নিয়েছিল। কি জন্য আপনারা সেটাও জানেন। জেলে নিয়েছিল বাংলাদেশের এই যে মৌলবীগুলা মাদ্রাসাতে যে লুতি কর্ম করে, এই লুতি কর্মের অভিযোগে, সত্যতা আমরা বলতে পারবো না, কিন্তু এই তারেক রহমানের ভিজিটের সময় মাহাথির মোহাম্মদের আসলে আমি তো অনেক কিছু খেয়াল করি, আমি এই আনোয়ার ইব্রাহিম সাহেবকে যথেষ্ট পর্যবেক্ষণ করছিলাম। এবং আমার কাছে আমি তো অসংখ্য, বিশেষ করে এমনকি আমাদের পররাষ্ট্র সার্ভিসেও এই ধরনের কিছু লোকজন আছে, তাদেরকে আমি যেহেতু ফিকশন লিখি আমাকে এগুলো খেয়াল করতে হয়। মানুষের আগা থেকে অর্থাৎ চুল থেকে নখ পর্যন্ত যদি ভালোভাবে অবজার্ভ না করা যায় তাহলে তো গল্প উপন্যাস লেখা যায় না। যাই হোক, সেটা ধারণার কথা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। কিন্তু এই আনোয়ার ইব্রাহিম কিন্তু ইউনূসকে কিন্তু একটা যে ইউনূস বিদেশ থেকে ভিভিআইপি সফর করিয়ে নিতে পারে সেটা দেখানোর জন্য এই আনোয়ার ইব্রাহিমকে কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছিল। সে কোথায় জানি যাবে, ওই জায়গায় তারপর বাংলাদেশে একদিনের জন্য এসেছিল। দেখেন ইউনূস এইরকম একটা বাটপার, ও একটা ইন্টারিম গভর্নমেন্ট, যখন তার কোনো ভিজিটের দরকার নাই, আউটগোয়িং ইনকামিং, সে কিন্তু এগুলো করছিল যে সে যাতে 5 বছর 10 বছর ক্ষমতায় থাকতে পারে তার অংশ হিসাবে, এবং টাউট বাটপারদের নিয়ে সে এগুলা করছিল। এমনকি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকেও নিয়ে এসে সারা বাংলাদেশের মানুষকে কিন্তু ইউনূস ধোঁকা দিয়েছে যে আগামী ঈদের আগেই কিন্তু রোহিঙ্গারা মিয়ানমারে চলে যাবে। অবশ্য ইউনূস তো কত ধোঁকাই দিয়েছে। ইউনূস বলেছিল যে জাপানিজরা আমাদের কাছে চিঠি লিখেছে, এত হাজার দাও, আগামী বছর লিখবে আমরা মারা যাচ্ছি, 10,000 দাও, 50,000 দাও। একটা মানুষও কিন্তু যায় নাই। ইউনূসের কথা তো আলাদাভাবে বলতেই হবে। কিন্তু তারেক রহমান সরকারের যদি আমরা দুটো ভিজিটও ধরে নিই, এটা আমার কাছে একটা ভিজিট, চীন সফর। আর কিন্তু দেখেন তারেক রহমান কিন্তু কোথাও যাচ্ছেন না, এবং বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো বিদেশি অতিথি আসেনি। সাধারণত আমাদের মতো দেশগুলোতে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তারেক রহমান দুজনের জন্য সত্য। আপনারা আউটগোয়িং ভিজিটগুলোকে রাষ্ট্রের অবস্থা পরিমাপ করা একটু কঠিন, বরং আপনার এখানে যদি ইনকামিং ভিজিট হয়, অর্থাৎ বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যদি বাংলাদেশ সফর করে, তখন বুঝতে পারবেন যে সরকারটা যথেষ্ট বলিষ্ঠ বা সরকারের প্রতি বিদেশিদের আস্থা আছে। এটা শুধু সরকার প্রধান না, যদি পররাষ্ট্রমন্ত্রীরা সফর করে, বিভিন্ন বিদেশি ডেলিগেশন সফর করে, জাতিসংঘ টিম সফর করে,
তারপরে আপনার নানান ধরনের উচ্চ পর্যায়ের টিম সফর করে ভেতরে একটা দেশে আসে আমাদের মতো দেশে, তখন সেটাকে বুঝতে হবে যে ওই দেশের একটা আন্তর্জাতিক সম্পর্কটা ভালো চলছে। যেটা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত বছর ক্ষমতায় ছিলেন প্রচুর বিদেশি ডেলিগেশন কিন্তু বাংলাদেশে আসতো। আমি এখানে দুটো উল্লেখ করেছি, কারণ ওগুলো হলো যে হেড অফ স্টেট পর্যায়ে বা হেড অফ গভর্নমেন্ট, দুটো একই বলতে পারেন যে দেশে, বাট ভুটান এবং কাতারের ক্ষেত্রে তো এটা সর্বোচ্চ একেবারে, মানে সব দিক থেকে এক্সিকিউটিভ অথরিটি এবং আপনার হেড অফ স্টেট দুটো, যে ভুটানের মহামহিম রাজা এবং কাতারের মহামহিম আমির। সেই তুলনায় দেখেন আমরা কিন্তু তারেক রহমানের সরকারটাকে আপনাকে মনে হবে যে একটা মন মরা সরকার, এবং কোনো আমরা জানি না এই আমার দেশ পত্রিকার খবর কতটা বাস্তবায়িত হয়। আমরা সেটা নিশ্চয়ই খেয়াল রাখবো যে তারেক রহমান সাহেব, এবং আমি খুশি হব যে তারেক রহমান সাহেব যদি অনেক বিদেশে যেতে পারেন সত্যিকারের মান মর্যাদা নিয়ে, তাকে যদি দাওয়াত করে বিদেশিরা নিয়ে যায় অন্য দেশগুলো, এবং তার সরকারের সময় যদি অন্য দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা বাংলাদেশ সফর করে, তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের খুশি হওয়ারই কথা। কিন্তু আমরা কিন্তু সেই ধরনের কোনো লক্ষণ দেখছি না। আমরা কি দেখছি দেখেন, হাসি থামাতে পারছি না। আর আমি তো আসলে এই জিনিসগুলোর সাথে সংশ্লিষ্ট অনেক এরকম ভিভিআইপি ভিজিট আমি নিজ হাতেও আয়োজন করেছি, অনেক না বাট 2-4টা একেবারে নিজ হাতে আয়োজন করেছি। তো এগুলো তো আসলে আমরা কি বলবো, এগুলো বলতে গেলে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুরবস্থা, বিশেষ করে যে বিশ্ববিখ্যাত তার ফরেন মিনিস্টার, যাকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রেসিডেন্ট বানানো হয়েছে, সেটা বানানোর জন্য যে যিনি অনেক ভূমিকা রেখেছিলেন, যে দুইজন, একজন হলো রাষ্ট্রদূত মুহিত, যিনি শেখ হাসিনার সরকারের রাষ্ট্রদূত ছিলেন জাতিসংঘে। এই মুহিত সাহেব কিন্তু এই খলিল সাহেবের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক ভূমিকা রেখেছেন। মুহিত সাহেব যদিও ওনার পোস্টিং হলো যে ফরেন সার্ভিস একাডেমিতে, উনি কিন্তু এই গত 6-7-8 মাস এই নিউ ইয়র্কেই ছিলেন। আর নিউ ইয়র্কে জাতিসংঘের যিনি নিউ ইয়র্কের জাতিসংঘের অফিসে আমাদের যে স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী, তার ভূমিকার জন্য এই খলিলের যে উপকার হলো, উনি যে এই সাধারণ পরিষদের সভাপতি হতে পারলেন, সেই জন্য নোমান সাহেবকে ফরেন সেক্রেটারি বানাচ্ছে বলে শুনেছি। আবার এর মধ্যে এক জুলাই জঙ্গি এদের বিপরীতে লেগে গেছে। আমি খুব আনন্দ পাচ্ছি আসলে এদের মধ্যে দ্বন্দ্ব কলহ, মানে এই সব খবর টবর নিয়ে সব মিলে তারেক রহমান সরকারের বিভিন্ন ডিসিশনকে এই বিভিন্ন জুলাই জঙ্গিরাও কিন্তু প্রভাবিত করছে। যদি আমার এই বক্তব্য আসলে সব মিলে বলছি আপনারা যাতে সমৃদ্ধ হতে পারেন, কিন্তু মূল জিনিসটা হলো দেখেন, তারেক রহমান সরকারের যদি আমরা আউটগোয়িং, মানে তারেক রহমানের সরকারের সময় বাংলাদেশে, তার সরকার তো প্রায় 6 মাস চলছে, সেপ্টেম্বর পর্যন্ত তো আমাদের মধ্যে একটা প্রজেকশন আছে, সেটা 7-8 মাস হয়ে যাবে। এই 7-8 মাসের ইনকামিং এবং আউটগোয়িং ভিজিট যদি আমরা দেখি, তাহলে কিন্তু আপনাকে বলতেই হবে যে তারেক রহমানের সরকারকে কিন্তু ক্রমাগত একটা একঘরে বা আইসোলেটেড সরকার মনে হচ্ছে, যার সাথে আসলে বহির্বিশ্বের তেমন কোনো যোগাযোগ নেই। দেখেন, এই যোগাযোগগুলোর মধ্যেও কিছু জিনিস আছে। আপনি চীন সফর করবেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়ে ভারত সফর করবেন, এগুলো আমার কাছে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি যদি এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আপনি থাইল্যান্ডে যেতে পারেন, আপনি জার্মানিতে যেতে পারেন, আপনি যদি স্পেনে যেতে পারেন, যে কোনো ফোরামেই হোক, সেটা দ্বিপাক্ষিক সামিট হোক বা অন্য কোনো, তাহলে বলতে হবে যে সরকার প্রধান হিসাবে আপনাকে বিদেশিরা সত্যিকারের মর্যাদা দিচ্ছে। অবশ্য তারেক রহমান সাহেব এমনিতেও সেই মর্যাদা পাবেন না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সারা বিশ্বের মধ্যে একেবারে দক্ষতম সরকার প্রধানগুলোর মধ্যে একটা ছিলেন। এটাও কিন্তু শেখ হাসিনা সরকারের যে এতগুলো আপনার আউটগোয়িং ইনকামিং ভিজিটের কথা বললাম, সেই জন্য সম্ভব হয়েছে। কিন্তু তারেক রহমান তো একটা নতুন সরকার, 17 বছর পরে ক্ষমতায় এসেছেন। যে কোনো দেশে আবার একটা নতুন সরকার আসলে, একটা রাজনৈতিক পরিবর্তনের পর, সেখানেও কিন্তু অনেকগুলা ভিজিট হয়। সেটা কিন্তু তারেক রহমানের আমলে আমরা দেখতে পাচ্ছি না। এর কারণগুলা কিন্তু বললে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। আমি যেটা মনে করি, কারণ এটা আমি মনে করি এটা সুস্পষ্ট হলো যে কি, তারেক রহমান সরকারের যে লেজিটিমেসি, এইটার ঘাটতি আছে। প্রথম কথা হলো এই ঘাটতিটাই কিন্তু এরা পূর্ণতা হিসাবে আপনার পরিচালনা করছে। যেমন আমরা দেখলাম যে এই বাটপার, বাংলাদেশের দ্বিতীয় বাটপার ছিল কিন্তু আশিক,
বিশ্ববাটপার ইউনূসের পরে, যারা বাংলাদেশকে শুষে নিয়েছে একেবারে। এই 80 পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিনিয়োগ সংক্রান্ত কিছু একটা করেছে, সেখানে ও বলছে যে না, এখন ইলেকশন হয়েছে, ইলেকশন এই সরকারকে লেজিটিমেসি দিয়েছে। এবং হুমায়ুন কবির, তারেক রহমানের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, সেই লোক কিন্তু ওই একই কথা বলে যে ইলেকশন তারেক রহমানের সরকারকে লেজিটিমেসি দিয়েছে। কিন্তু আমি বারবার বলেছি যে এই ইলেকশনটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ ইলেকশন। এর চেয়ে খারাপ একটা ইলেকশন ছিল, সেটা ছিল 1996 সালের ফেব্রুয়ারির ইলেকশন, যেটা আমাদের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, যেটা করে তিনি পরে তত্ত্বাবধায়ক সরকার এনেছিলেন। একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে তিনি কিন্তু ওই ইলেকশনটা করেছিলেন, ফলে সেই ইলেকশনের কিন্তু আসলে সমালোচনা করার সুযোগ নেই। কিন্তু তারেক রহমানের এই ইলেকশনটা দেখেন, এটা ছিল পরিপূর্ণভাবে 2024-এর যে জঙ্গি কোয়ালিশন হয়েছিল, পাকিস্তানি সেকুলার, জামাত হেফাজত, যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, বাম দলগুলো যেগুলোও পাকিস্তানি সেকুলার এবং নাস্তিক, এবং তারেক রহমানের দল বিএনপি, এরা মিলে করেছে। তো এদের অভ্যন্তরীণ ক্ষমতা বন্টনের যে ইলেকশন হয়েছে ইউনূসের নেতৃত্বে, এই ইলেকশন সম্পর্কে তারা যতই এটাকে লিগাল বলুক, এটাকে শক্ত ইলেকশন বলুক, সারা পৃথিবীতে ইলেকশনটা দেখেছে যে এই ইলেকশনে আওয়ামী লীগকে এবং অলমোস্ট জাতীয় পার্টিকেও নামমাত্র, আওয়ামী লীগকে দেই নাই, আর জাতীয় পার্টিকে কিন্তু নামমাত্র করতে দিয়েছে। কিন্তু তারা জাতীয় পার্টির কি বাংলাদেশে 5-10টা সিট পায় না? আপনি যত তাদেরকে মানে করেন, তাদেরকে অবহেলা করেন, জাতীয় পার্টির কিন্তু সেই ক্ষমতা আছে বাংলাদেশের যে কোনো একটা ইলেকশনে 10টা সিট পাওয়ার। সেটা কিন্তু হয় নাই। আমরা দেখেছি যে এই সিটগুলা এই এনসিপি নামক আত্মঘাতী সন্ত্রাসী, জামাত এবং বিএনপি, তারা ভাগাভাগি করে 300 আসনে বসে গিয়েছে। আর ওই যে 50 জন নারী টারি আছে, সব মিলে তারা হয়ে গেছে। এটা দেখেন, এটা যতই পাকিস্তানি সেকুলার এবং 2024-এর বিভিন্ন জঙ্গি কোয়ালিশন বলুক, এটা একটা ভালো ইলেকশন হয়েছে। আর ইউনূস যে বিশ্ব বাটপার, এটা সারা বিশ্ব কিন্তু লজ্জার সাথে জেনে গেছে। যারা তাকে আগে প্রমোট করেছে তারাও লজ্জা পেয়েছে। সারা পৃথিবী দেখেছে যে কেমন ইলেকশন হয়েছে। আর আমরা যদি একটু আমাদের আওয়ামী লীগ থেকে যদি আমরা এগুলো যদি একটু সারা বিশ্বে আরো ভালোভাবে প্রচার করতে পারতাম, তাহলে এটা আরো ভালো হতো। এই ইলেকশনের দুর্বলতার যে ঘাটতি, লেজিটিমেসির ঘাটতি, এটা কিন্তু তারেক রহমানের সরকারকে প্রভাবিত করছে। তারেক রহমান যতদিনই ক্ষমতায় থাকুন, আমরা তো দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসছেন ঘোষণা দিয়েই, কতদিন উনি ক্ষমতায় থাকবেন সেটা নিয়ে কিছু যদি নাও বলি, ধরে নিলাম উনি আরো অনেকদিন ক্ষমতায় থাকবেন, এইটা ওনাকে ভোগাবে। এবং সাধারণত বহির্বিশ্ব থেকে খুব বেশি প্রয়োজনীয়, বা অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের দেশের উপকারের জন্য প্রয়োজন এমন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফরের আমি কিন্তু কোনো ধরনের আপনার সুযোগ দেখি না। হ্যাঁ, হতে পারে মাহাতির মোহাম্মদ নয়, সরি, এই আনোয়ার ইব্রাহিমের মতো 2-1 আসতে পারে, ইউনূস যদি ওদের হাতে পায়ে ধরে, বন্ধুত্বের সূত্র ধরে, যে যাও তারেককে একটু তারেকের চেহারা, মানে সরকার প্রধান হিসাবে তারেকের সরকারের চেহারাটা একটু উজ্জ্বল হোক, তুমি বাংলাদেশ ভ্রমণ করো, এরকম করলে আসতে পারে। কিন্তু শুধু বাইল্যাটারাল, অর্থাৎ দ্বিপাক্ষিক স্বার্থে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এইভাবে আসলে বাংলাদেশে ইনকামিং সফর হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। আরেকটা কারণ, যে কারণে আসলে সফর দুই পক্ষে কমে যাবে, সেটা হলো এই যে এটা তারেক রহমানের জন্য যেটা সাপ, যেটা বর সেটাই সাপ। আমরা সাপে বর বলি, তো এখানে তারেক রহমানের হয়ে গেছে বরে সাপ। বরটা কি? বরটা ছিল এই যে জঙ্গি ফুয়াদ, জঙ্গি শাহরিয়ার, জঙ্গি মাসুদ, এই যে জঙ্গিগুলো আছে না, এই জঙ্গিগুলা যখন একটা দেশ দাবড়ে বেড়াবে, আবার এদেরই আবার কো আইডিওলগস, যখন আপনার ওই যে আইসিস, আল কায়েদা, তারপরে তালিবান, এদের পতাকা যত উত্তোলন করবে, এবং আরো তো জঘন্য জঘন্য সাম্প্রদায়িক হামলা হচ্ছে বাংলাদেশে, এগুলা যত মাথাছাড়া দিয়ে উঠবে, সারা পৃথিবী কিন্তু তারেক রহমান সরকারের উপর তত বেশি আপনার সাবধান হয়ে যাবে। এবং আপনার কোনো বিদেশি বিনিয়োগ তো হবেই না, এমনকি বাইরের থেকে এই ধরনের ভিভিআইপি ভিজিটও কিন্তু হবে না। আরো একটা কারণ আছে, সেই কারণটাও কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের ডিফ্যাক্টো শাসক বা প্রধানমন্ত্রী বলতে পারেন, 2001 থেকে 6 সালে যখন সত্যিকারের মানে প্রধানমন্ত্রী ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, তখন কিন্তু তারেক রহমান সাহেবের একটা নেগেটিভ ইমেজ কিন্তু উনি ক্রিয়েট করেছিলেন। সেই নেগেটিভ ইমেজগুলো কি? একটা ছিল যে উনি ওই সরকারের মধ্যে সবচেয়ে বেশি জঙ্গি বান্ধব মানুষ ছিলেন।
এবং তার আনুকূল্যেই এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ওই যে 64টি জেলার মধ্যে 63টি জেলায় বোমা হামলা, এছাড়াও অনেক উদীচিতে হামলা, রমনা বটমূলে হামলা, অনেক ধরনের আপনার ভয়াবহ জঙ্গি উত্থান ঘটেছিল। এবং এটার জন্য তারেক রহমান সাহেব দায়ী কি না দায়ী সেটা বলছি না, বাট ওনাকে মনে করা হতো। আবার আরেকটা কারণ ছিল যে ওই সময় বাংলাদেশ 5 বার কিন্তু আপনার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে, 4 বার ওনার সময় ওনাদেরই রেখে যাওয়া, একটা সময় একটু আওয়ামী লীগের সময় পড়ে গিয়েছিল শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে, পরবর্তীতে আওয়ামী লীগের সময় নয়, দুঃখিত, এটা পড়ে গিয়েছিল এই ফখরুদ্দিন সাহেবের সরকারের, ওই টুক মিলে 5 বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। প্রথম বছর ছিল না, কারণ প্রথম বছর সেটার হিসাবটা হয়েছিল যখন শেখ হাসিনা 2001 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, ওইটার আলোকে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে দেখেন এই দুর্নীতির শীর্ষ সূচক থেকে ধীরে 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 তিনি নিচের দিকে নামাচ্ছিলেন, অর্থাৎ দুর্নীতির বাংলাদেশে কম দুর্নীতি হচ্ছিল, এটা সারা পৃথিবী দেখছিল। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে ওই জিনিসগুলাই কিন্তু পিনাকি ইলিয়াসরা বলেছে যে এখানে দুর্নীতি হচ্ছে বলে বলে সারা বাংলাদেশের মানুষের মাথা খারাপ করে দিয়েছে। সেই আলোচনা অবশ্য আজকে নয়। ফলে তারেক রহমান সাহেবের যে ইমেজ জঙ্গি বান্ধব এবং দুর্নীতিগ্রস্ত, পরবর্তীতে আরো দেখেন ওই যে দুর্নীতিগ্রস্ত হিসাবে আমরা তো এখন পর্যন্ত জানি যে বাংলাদেশে এই যে এত কথা হচ্ছে বিদেশে টাকা পাচার নিয়ে, এখন পর্যন্ত বাংলাদেশে বিদেশ থেকে আপনার প্রমাণিত টাকা, পাচারকৃত টাকা এসছে জনাব তারেক রহমানের এবং ওনার ভাই মরহুম আরাফাত রহমান কোকর। এই তথ্যগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে ইমেজ, তারপরে আপনারা এটাও জানেন যে উইকিলিক্সের কাগজে তখনকার মরিয়ার্টি নামে এক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল, উনি যেসব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারেক রহমানের উপর কিন্তু ভ্রমণ ব্যান দিয়েছিলেন বলে আমি শুনেছি, আমি জানি না, কিন্তু ওনাকে যে একজন সন্ত্রাস বান্ধব মানুষ হিসাবে বিবেচনা করতো সেটা কিন্তু ওই যে মরিয়াটি সাহেবের ইয়ে থেকেই, তার বার্তা বা যেটাই বলুন, মানে উনি যে তার হেডকোয়ার্টারে যেসব রিপোর্ট পাঠাতেন স্টেট ডিপার্টমেন্টে, সেগুলা থেকে পরিষ্কার। ফলে তারেক রহমান সাহেবের ওই যে ইমেজগুলা, সেগুলো থেকে যে তিনি বেরিয়ে এসছেন এমন কোনো কাজ কিন্তু তারেক রহমান সাহেব তিনি সরকার গঠন করার পর দেখাতে পেরেছেন বলে অন্তত বিদেশিদের কাছে প্রতীয়মান হচ্ছে না। এই যে কয়েকটা কারণ বললাম, এই কয়েকটা কারণে আসলে ভবিষ্যতে তারেক রহমানের যতদিন ক্ষমতায় থাকুন না কেন, অন্তত এই মেয়াদে যতদিনই থাকুন, তার এখানে ইনকামিং সফর হওয়া, অর্থাৎ বিদেশ থেকে ভিভিআইপিরা আসবেন, এই সম্ভাবনা অনেক ক্ষীণ। আর তারেক রহমান সাহেব কত বিদেশে যেতে পারেন এখন, যদি এই ভাওতাবাজ এবং ধনীবাজ এবং এই যে আপনার কি বলবো বিষোদ্গারকারী এবং গুজব রটনাকারী মাহমুদুর রহমানের পত্রিকা যে বলছে উনি জাপান এবং সৌদি আরব সফর করবেন, সেগুলা কি হয় আমরা খেয়াল রাখি, কিন্তু আদৌ হবে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। কিন্তু সব কিছু কিন্তু বলে দিচ্ছে যে তারেক রহমান খুব বেশি বিদেশ সফরেও যেতে পারবেন না। আর তার সময় জোর করে বিদেশ সফরে কিন্তু যাওয়া যায়, কিন্তু তার সময় বাংলাদেশে বড় বড় অতিথিরা, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আসবেন, এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ধন্যবাদ বন্ধুরা।